হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার কার দৌড় কদ্দূর এই প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন কার দৌড় কদ্দূর প্রবন্ধের বিষয়বস্তু আজ আমরা আলোচনা করব। এই প্রবন্ধটা তোমাদের ক্লাস 7-এর তুলনায় হয়তো কিছুটা শক্ত, বাট এর মধ্যে থেকে তোমরা অনেক কিছু আজকে শিখতে পারবে যেটা হয়তো তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। প্রাবন্ধিক শিবরাম চক্রবর্তী তাঁর কার দৌড় কদ্দূর রচনায় বিশ্বজগতের গতির এক তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। গতি, আমরা প্রত্যেক প্রাণী কিন্তু গতিশীল, গতিশীলতাই কিন্তু একটা প্রাণের অস্তিত্বের একটা প্রমাণস্বরূপ। হ্যাঁ, উদ্ভিদ হয়তো গতিশীল নয়, কিন্তু আমরা প্রাণী জগৎ কিন্তু এইভাবেই উদ্ভিদের থেকে আলাদা, যে আমাদের প্রাণ আছে এবং আমরা সবসময় ছুটে বেড়াচ্ছি। এবার এই ছুটে বেড়ানোর না অনেক রকম অর্থ হয়, সেগুলো আমরা ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করব। তো লেখক এই গতির আধারে এককোষী অ্যামিবা থেকে শুরু করে দ্রুতগামী চিতা এবং বুদ্ধিমান মানুষের দৌড়, এই সব কিছুই কিন্তু বিশ্লেষণ করেছেন। তার মানে এককোষী অ্যামিবাও কিন্তু নড়ে চড়ে, আবার দ্রুতগামী চিতা জানোই প্রায় একটা মেল ট্রেনের বেগে দৌড়ায়। তো আবার মানুষের বুদ্ধির দৌড় সাংঘাতিক ব্যাপার। সেটা কিরকম না, আমরা বাড়িতে বসেই আমরা সারা পৃথিবীর সব খবর পাচ্ছি, এটাও তো এক রকমের দৌড়, ডিজিটাল রান। কারণ দেখো, আমরা কোথাও বেরোচ্ছি না, কোনো জায়গায় আমাদের যেতে হলো না, কিন্তু আমি বসে আমেরিকার খবর পেয়ে গেলাম, বা আমি এখান থেকে বসে আন্টার্কটিকার পরিবেশ কেমন, ভৌগোলিক অবস্থান কিরকম সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এই যে আমাদের যে মগজের যে শার্পনেস, তার জন্য কিন্তু আমরা অন্যান্য সমস্ত প্রাণীর থেকে এগিয়ে গিয়েছি। এবং এটা কিসে, আমাদের দৌড় কিন্তু অন্যদের ছাড়িয়ে অনেকটা দূরে এগিয়ে গেছে। প্রাণী জগতের বৈচিত্র্যময় গতি। প্রবন্ধের শুরুতেই লেখক অনুবীক্ষণিক প্রাণী অ্যামিবার কথা বলেছেন, যে তার দেহের ক্ষণপথ বাড়িয়ে অত্যন্ত ধীর গতিতে পথ চলে। তোমরা বিজ্ঞানে বইতে পড়ছো, আরও যখন বড় হবে আরও বিশদে পড়বে যে প্রত্যেকটা প্রাণীর কীরকম গমনাঙ্গ রয়েছে। যেমন অ্যামিবার রয়েছে ক্ষণপথ, তার মাধ্যমে সে এগিয়ে চলে। এরপর তিনি বিভিন্ন প্রাণীর গতির তারতম্য দেখিয়েছেন। যেমন ধরো, শামুক বা কেঁচোকে আমরা কিরম দেখি, খুব ধীরে ধীরে এগোয়। আবার অন্যদিকে হরিণ বা চিতার গতি কীরকম, অসম্ভব স্পিড, তাই তো? বা ঘোড়া খুব জোরে ছুটতে পারে। লেখক জলচর প্রাণীদের সাঁতার, খেচর বা পাখিদের আকাশে ওড়া এবং ভূচর প্রাণীদের দৌড়ানোর কৌশলের এক বৈজ্ঞানিক অথচ মজাদার বর্ণনা করেছেন, যে কে কিভাবে দৌড়চ্ছে তাকে একটা সুন্দরভাবে উনি এক্সপ্লেন করছেন। তিনি দেখাচ্ছেন প্রতিটি প্রাণী তার শারীরিক গঠন অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যেই দৌড়তে সক্ষম। মানুষের গতির বিবর্তন ও যান্ত্রিকতা। প্রাণী জগতের আলোচনার পর লেখক এবার কাদের নিয়ে কথা বলছেন? মানুষকে নিয়ে। তাহলে প্রাণীর তো ব্যাপারটা প্রকৃতি প্রদত্ত, কারুর গমনাঙ্গ পা, কারুর গমনাঙ্গ ক্ষণপদ, আবার কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তার ডানা, এগুলোই তাদের গমনাঙ্গ। কিন্তু মানুষের ব্যাপারটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, আমাদের গমনাঙ্গ অবশ্যই পা, কিন্তু আমরা শুধুমাত্র পা দিয়েই কিন্তু ঘুরে বেড়াই না। আমরা বসে বসে, যে রবি ঠাকুর লিখেছেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, একদম তাই। মানুষের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা রয়েছে একমাত্র, যে সে বাড়ির বাইরে না গিয়েও মঙ্গলে কি ঘটছে, চাঁদে কি হচ্ছে, বা আমাদের আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে, মহাসাগরের তলায় কি চলছে, সবই আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এবার এটা কিভাবে সম্ভব হলো? এটা কিন্তু আমাদের বুদ্ধির দৌড়ের জন্য। তাহলে আমরা বাড়িতে রয়েছি, কিন্তু আমাদের মেধা কিন্তু আর 5টা প্রাণীর থেকে অনেক দূরে এগিয়ে চলে গেছে, যে কারণে আমরা হাতের কাছে এত কিছু সুবিধা বা আমাদের জীবনযাত্রাকে এত কমফোর্টেবল করতে পেরেছি। আজকে একটা ফোন আমাদের হাতের মধ্যে, যেটা স্মার্টফোন রয়েছে, সেটা মোটামুটি বলা হয় মুঠোয় দুনিয়া। আমি চাইলে এখানে বসে একটা ইউরোপের কারোর সাথেও ফোনে গল্প করতে পারি, আমি যে কোনো জায়গা থেকে দ্রুত কোনো জিনিসপত্র কিনতে পারি এবং সেটা আমার বাড়িতে খুব দ্রুত পৌঁছেও যাচ্ছে। তাহলে এই যে কমফোর্টেবল লাইফ, এটাও কিন্তু একটা দৌড়। এটা কিন্তু শুধুমাত্র এই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে যাওয়াটাকেই কিন্তু দৌড় বলে না। তাই লেখক বলছেন
যে এই মেধা ও বিজ্ঞানের সাহায্যে কিন্তু মানুষ তার সীমাবদ্ধতাকে পুরোপুরি কাটিয়ে ফেলেছে। মানুষ ঘোড়া বা উটের পিঠে চড়ে নিজের গতি বাড়িয়েছিল একটা সময়, আর আজকে এসে ট্রেন, মোটর গাড়ি, বিমান, এই সমস্ত যে যান আবিষ্কার হয়েছে, এগুলো কিন্তু মানুষকে ভীষণ দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দিচ্ছে। আমরা ভাবতেই পাচ্ছি না যে কলকাতা থেকে আমরা হয়তো ব্যাঙ্গালোর চলে যাচ্ছি বা দিল্লি চলে যাচ্ছি, সেটা হয়তো একদিনের মধ্যে, বা বিমান বললে 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। এটা ভাবতেই পারছি না যে আমাদের স্পিডটা ঠিক কত বেড়েছে। ভবিষ্যতে হয়তো আরও এমন কিছু আসবে যাতে আমরা জাস্ট 10 মিনিটে পৌঁছে যাব। তাই মানুষের নিজের মনের চলাই হলো প্রকৃত চলা। যে কথাটা রবি ঠাকুর বলেছেন, সেই একই কথা লেখকও বলছেন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ এই পৃথিবীতে কম দৌড়োয় না। দেখো, তোমরা ইতিহাস বইতে আগে পড়েছো যে চীন থেকে পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন বহু পথ হেঁটে। চীন কোথায় আর ভারত কোথায়, তাহলে কত পথ তাকে হাঁটতে হয়েছিল। আবার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ভারত থেকে তিব্বতে গিয়েছিলেন, ভাবা যাচ্ছে, শুধুমাত্র হেঁটে, এমন না ফ্লাইটে করে। তাহলে এই ভাস্কো দা গামা কোথায় ইউরোপ, কোথায় পর্তুগাল, সেখান থেকে উনি ওনার জাহাজের মাধ্যমে, সে তখনকার দিনের জাহাজ আবার আজকের দিনের জাহাজের মতো না, খুবই খারাপ অবস্থা সেই সময়কার জাহাজের। আজ থেকে 500-600 বছর আগে আর কি জাহাজ তৈরি হবে। তাহলে সেই সময়ে শুধুমাত্র বুকে সাহস, মনে একটা দৃঢ়তা, একটা সংকল্প, এর মাধ্যমে কিন্তু তিনি বিরাট বিরাট সমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন ভারতবর্ষে। কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেছেন, আচার্য শঙ্কর পায়ে হেঁটে পরিক্রমা করেছেন সারা ভারতবর্ষ, আমাদের বিবেকানন্দ সারা ভারতবর্ষ হেঁটে পরিক্রমা করেছেন। মানুষ কিন্তু নিজে চলেও ক্ষান্ত হয় না, বিভিন্ন যন্ত্রকে চালাতেও মানুষ কিন্তু সমান উৎসাহী। তাই আজ বিভিন্ন যন্ত্রের সাহায্যে মানুষ ত্রিভুবনেশ্বর হয়ে উঠেছে, অর্থাৎ জলের তলাতেও মানুষ বিচরণ করছে, আকাশেও মানুষ উড়ে বেড়াচ্ছে, আবার মাটিতেও মানুষ গমন করছে। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা ক্লাস 7-এ উঠে গেছো তোমরা, এবার এখন পড়াশোনার চাপ বাড়ছে। হিস্ট্রি, জিওগ্রাফি সহায়িকা বইগুলো দেখলেই বেশ ভয় পাচ্ছ যে এত মোটা সহায়িকা, কি পড়বো আর কতটা মনে রাখবো, কি বাদ দেবো, কিছু বুঝতে পারছো না। তাই তোমাদের চিন্তার কারণ নেই, তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। মানে যে পয়েন্টসগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে সেটাই যদি তোমরা হাতের কাছে পেয়ে যাও, সেটা যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে তার কোয়েশ্চেনের আনসার লিখতে অসুবিধা হবে না। এবং এই পুরো যে ব্যাপারটা বললাম, সেটা মাত্র 20 পাতায়। একদম ঠিক শুনছো, মানে পুরো ক্লাস 7-এর সিলেবাস ইতিহাসের বা ভূগোলের ক্ষেত্রে মাত্র 20 পাতার মধ্যে। তাই এখনই পারচেস করতে, দেখো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই ক্লাস 7-এর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি ইবুক কিনতে চাইছো সেই সাবজেক্টের নাম লেখো। যদি দুটোই কিনতে চাও, সেক্ষেত্রে পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকালে 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম বাকি আলোচনায়। মানসিক দৌড় ও গতির দর্শন প্রবন্ধটির প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে কিন্তু এর শেষ অংশে। মানে আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে স্পিড, আমরা মানুষ অন্যান্য জন্তু জানোয়ার সকলের থেকে কিন্তু অনেক দ্রুতগামী। এবার সেটা শুধুমাত্র আমাদের পা বা আমাদের হাত এগুলোর মাধ্যমে নয়, আমাদের বুদ্ধির জোরে। আমরা বুদ্ধির জোরে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছি, ইভেন বাড়িতে বসেই কত কি করে ফেলছি। তাহলে এইটা কিন্তু সম্ভব হয়েছে মানুষ বাকি যে অ্যানিমেলস রয়েছে তাদের সকলের থেকে এগিয়ে বলে, তাই মানুষের এত দ্রুততা। এবার লেখক জীবনের ছুটে চলার সঙ্গে জীবনের উত্তরণের তুলনা করেছেন। চরৈবতী এই শব্দের উল্লেখ করেছেন। চরৈবতী মানে কি? এটা একটা ঋগ্বেদীয় শব্দ, মানে এই শব্দের ব্যবহার ঋগ্বেদে হয়েছিল। এর অর্থ কি জানো? এর অর্থ মানে হচ্ছে এগিয়ে চলা। এটার অর্থ কিন্তু এগিয়ে চলা মানে এই নয় যে আমি আমার বাড়ির থেকে আমার বন্ধুর বাড়ি হাঁটতে হাঁটতে চলে গেলাম, বা আমার স্কুল থেকে আমি বাড়ি ফিরে চলে এলাম, এই এগিয়ে চলা নয়। এটা হচ্ছে জীবনে, কর্মে এবং আধ্যাত্মিকভাবে নিজেকে অগ্রসর করা। মানে ধরো তোমাদের একটা ছোট করে উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার এবারের অঙ্কের পরীক্ষা খুব খারাপ হলো, হতেই পারে, এটা কোনো বড় বিষয় নয়। তুমি ধরো তোমার স্কুলে একটা টেস্ট হলো, তুমি 30-এ 8 পেয়েছো কি 7 পেয়েছো, খুব মন খারাপ হয়ে গেল, বাড়িতে যাবে, বকা খাবে, বাবা মা বকবে, টিচার বকবে, খুব বাজে ব্যাপার। মানে কি করবে বুঝতে পারছো না।
এবার এখানে তোমার কি করা উচিত? তোমাদের মধ্যে অনেকেই কি করবে, এই জায়গা থেকে পিছিয়ে আসবে। ও বাবা থাক বাবা, অঙ্কটা আমার জন্য নয়, আমি অঙ্ক একদম পারি না, এইটা ভেবে গুটিয়ে যাবে। সে হয়তো ইতিহাসটা কোনো রকমে একটু পড়বে, একটু বাংলাটা পড়বে, একটু ভূগোলটা পড়বে, কিন্তু সে অঙ্কের ধারে কাছে আর ঘেঁষবে না। এটা কিন্তু একটা সংখ্যা করবে। আবার ধরো তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কি করবে, আমি পারছি না, কেন পারছি না, নিশ্চয়ই কিছু আমার খামতি হচ্ছে, আমি সেই খামতিটাকে পূরণ করব, প্র্যাকটিস করব, আরও ভালো করে বিষয়টা বুঝবো। কেন আমি পারবো না? ক্লাস 7-এর সিলেবাস যখন আমার বয়সী একটা বাচ্চার জন্যই তৈরি, কেন আমি পারবো না? আমাকে পারতেই হবে, এই ভেবে সে আরও সময় অঙ্কের জন্য ব্যয় করবে। এবং করতে করতে কি হবে, একটা সময়ের পর সে অঙ্কটাকে আস্তে আস্তে শিখে ফেলবে। এবার সেটা হয়তো একদিনে হবে না, আজ যদি পরীক্ষার রেজাল্ট বেরোয় হয়তো তার সময় লাগবে আরও 3 মাস, 4 মাস, 5 মাস। সে হয়তো ক্লাস 7-এর অ্যানুয়াল যখন দেবে তখন বুঝতে পারবে সে আগের তুলনায় একটু ইমপ্রুভ করেছে। যখন সে ক্লাসে 8-এ উঠবে তখন সে দেখবে আরও ইমপ্রুভ করেছে। হয়তো এরকম করে দেখতে দেখতে একটা সময় দেখা যাবে সে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করলো অঙ্কে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে তোমরা কি বলবে? এটাও কিন্তু এক প্রকার এগিয়ে চলা। তাহলে এটা কিরকম এগোনো? আমি পিছিয়ে ছিলাম, আমি আমার মানসিকতার পরিবর্তন করে, আমার একটা জায়গা দুর্বল ছিল, আমি সেই দুর্বলতাটাকে কাটিয়ে সবলতার দিকে এগিয়ে গেলাম। তাই লেখক কিন্তু চড়ইবেতি মানে এইটা বোঝাতে চেয়েছেন যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। পিছনে যদি কোনো ভুল করে থাকো, কোনো দোষ করে থাকো, কোনো অন্যায় করে থাকো, কোনো জায়গায় কোনো খামতি থেকে থাকে, এটা শুধুমাত্র তোমাদের না, এটা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সমগ্র মানুষ জাতির জন্যই প্রযোজ্য। আমরা দিন রাত ভুল করি, কিন্তু ভুল করাটা সমস্যা না, ভুল করার পর সেখান থেকে শিক্ষা না নেওয়াটা সমস্যা। তাহলে আমাদেরকে লেখক বলছেন এগিয়ে চলো, চড়ইবেতি মানে তুমি ভুল করেছো, ভুল থেকে শিক্ষা নাও, সেই কাজ আর কখনো করো না, তাহলে সেখান থেকে তুমি এক ধাপ এগিয়ে গেলে। তাই লেখক আমাদের সব রকম দিক দিয়ে, জীবন, কাজ, কর্ম, আমাদের ভাবনা চিন্তা, আমাদের সব আশেপাশে যে মানুষগুলোর সঙ্গে আমরা বাস করি তাদের সঙ্গে সম্পর্ক, সব কিছুর মধ্যেই আমাদের এগোতে বলেছেন, থামতে বারণ করেছেন। কারণ থেমে যাওয়া মানেই কি জানো? মৃত্যু। মানুষ কখন আর এগোয় না? যখন সে আর থাকেই না, তার কোনো অস্তিত্বই থাকে না, আমরা শারীরিকভাবেও মারা যাই এবং মানসিকভাবেও মারা যাই, তখনই মানুষ কিন্তু আর এগোতে পারে না, সে একটা দেহ হয়ে যায়। তাহলে সেইখানে আমরা যতদিন না পৌঁছচ্ছি, একদিন আমাদের পৌঁছাতেই হবে, সকলকেই পৌঁছতে হবে, তাহলে যতদিন না পৌঁছচ্ছি তা ততদিন অবধি আমাদের এগোতে হবে, থামা চলবে না। তাই কাদ্দুর কদ্দুর কেবল একটি তথ্যমূলক কিন্তু প্রবন্ধ নয়, এটা কিন্তু জীবনের একটা গভীর দর্শন। তাই লেখক কিন্তু শেষে এই চড়ইবেতি শব্দটা ব্যবহার করেছেন। গতির এই মহোৎসবে কে কতটা দৌড়লো, তার থেকেও বড় কথা কি জানো? সেই দৌড়ে মানুষটা কতটা সার্থকতা পেল, কতটা সে ভালো মানুষ হলো, আরো আগের থেকে বেটার মানুষ হলো। বোঝাতে পারলাম? আজকের আলোচনা এখানেই শেষ করছি। কারদৌড় কদ্দুর প্রবন্ধ সম্পর্কিত যদি আরো প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরো অন্যান্য যে সাবজেক্টগুলো বা পর্বগুলো আমি আলোচনা করেছি সেগুলোর লিংক, তোমরা চাইলে সেগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো। টাটা।